প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন 71 বিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমি অনার্স অ্যাকাউন্টিং জার্নালের উপর 6টি লেকচার দিয়েছি, যা আমাদের চ্যানেলের প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। আজকে আমি একটি জার্নালের উপর 70টি জার্নাল নিয়ে আলোচনা করব এবং একটি নিউ প্লে লিস্ট তৈরি করতে যাচ্ছি। আজকে আমার প্রথম লেকচার। আপনারা যদি এই 70টি স্পেশাল জার্নাল মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই জার্নাল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। চলুন আমরা জার্নালে শুরু করি। প্রিয় ভিউয়ার্স, এই যে অ্যাকাউন্টিং জার্নাল, এই চ্যাপ্টারটি আপনারা যদি সুন্দরভাবে বুঝতে চান অবশ্যই একটি টপিক ভালোভাবে সবসময় মুখস্থ রাখতে হবে, যেটি মুখস্থ না রাখলে আপনি আনসার করতে পারবেন না। সেটি হলো আয়, দায়, মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। আবার বলছি, আয়, দায়, মূলধন যদি বৃদ্ধি পায় ক্রেডিট হবে এবং যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। এবং ব্যয়, সম্পদ, উত্তোলন যদি বৃদ্ধি পায় ডেবিট হবে এবং যদি হ্রাস পায় ক্রেডিট হবে। এই টপিকটি আপনারা ভালোভাবে আশা করি এখনই ভালোভাবে দেখে নেন, ভিডিওটি পজ করে আপনারা দেখে নেন পরবর্তীতে যাওয়ার আগে। তাহলে আমরা আজকের প্রথম লেকচারে আমরা এখানে যে 1 নাম্বার জার্নালটি বা ট্রানজ্যাকশনটি দেওয়া আছে এটা নিয়ে আলোচনা করছি। এখানে বলা হয়েছে 1 নম্বরে, দ্য ওনার স্টার্টিং হার বিজনেস উইথ ক্যাশ 50,000 টাকা, ফার্নিচার 10,000 টাকা এবং মার্চেন্ডাইজ 5,000 টাকা। এখানে মূলত দ্য ওনার অর্থাৎ মালিক স্টার্টিং শুরু করেছে, হিজ হবে এটি, এখানে হার দেওয়া আছে। হিজ বিজনেস অর্থাৎ মালিক তার ব্যবসা শুরু করেছে উইথ ক্যাশ টাকা 50,000 টাকা ক্যাশ দিয়ে, ফার্নিচার হচ্ছে 10,000 টাকা এবং মার্চেন্ডাইজ 5,000 টাকা। এক্ষেত্রে আপনারা ফার্নিচার মানে হয়তো চিনতে পারছেন, ফার্নিচার এবং মার্চেন্ডাইজ মানে হচ্ছে পণ্য বা কারবারি পণ্য। তাহলে এক্ষেত্রে আমাদের জার্নালটি হবে ক্যাশ ডেবিট। ক্যাশ কেন ডেবিট হবে? কারণ যেহেতু মালিক তার ব্যবসার মধ্যে ক্যাশ টাকা ইনভেস্ট করেছে তাহলে ক্যাশ হবে ডেবিট। কত টাকা? 50,000 টাকা ক্যাশ হবে, 50,000 টাকা ডেবিট। এবং ফার্নিচার ডেবিট হবে। ফার্নিচার আমাদের জন্য সম্পদ, ক্যাশ আমাদের জন্য সম্পদ। ক্যাশ যদি বৃদ্ধি পায়, আমি বলেছিলাম ক্যাশ বৃদ্ধি পেলে অর্থাৎ সম্পদ, ব্যয়, সম্পদ, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট। সো ক্যাশ ডেবিট, ফার্নিচারও ডেবিট হবে। ফার্নিচার আমাদের ব্যবসার জন্য সম্পদ, যেহেতু মালিক ব্যবসার মধ্যে সম্পদ পাঠিয়েছে, তাহলে এক্ষেত্রে ফার্নিচার ডেবিট 10,000 টাকা এবং মার্চেন্ডাইজ অর্থাৎ কারবারি পণ্য 10,000 টাকা ডেবিট। এবং সবসময় মনে রাখবেন এই ধরনের জার্নালের ক্ষেত্রে ক্যাশ, ফার্নিচার বা যে ধরনের ইকুইপমেন্ট থাকবে সব কিছু ডেবিট হবে এবং শেষে ক্যাপিটালটা ক্রেডিট হবে। ক্যাপিটাল কেন ক্রেডিট? কারণ ক্যাপিটাল হচ্ছে আমাদের ব্যবসার জন্য দায় বা মালিকানা সত্ত্ব বলেন, তাহলে ক্যাপিটাল আমাদের ব্যবসার জন্য দায়, আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। অর্থাৎ ক্যাপিটাল আমাদের ব্যবসার জন্য দায়, যেহেতু ক্যাপিটালও বৃদ্ধি পেয়েছে ব্যবসায় ইনভেস্ট করার কারণে, তাহলে অবশ্যই ক্যাপিটাল, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। মনে রাখবেন, আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা 2 নাম্বার ট্রানজ্যাকশনে যাই। 2 নাম্বার ট্রানজ্যাকশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল বিজনেস 80,000 টাকা এবং ব্রট এ ক্যাপিটাল ইন বিজনেস 50,000 টাকা। দ্য ওনার সোল্ড অর্থাৎ ওনার মানে হচ্ছে মালিক, সোল্ড বিক্রি করেছে তার পার্সোনাল বিজনেস, মালিক তার ব্যক্তিগত বিনিয়োগটা বিক্রি করেছে অথবা এবং বিক্রি করার পর একটি ক্যাপিটাল ব্রড ক্রয় করেছে। ক্যাপিটাল ইন বিজনেস মানে অর্থাৎ আমাদের বিজনেসের জন্য একটি ক্যাপিটাল ক্রয় করেছে। টপিকটা এমন, মনে করেন মালিকের আগে একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা সে ছেড়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে 80,000 টাকায়, কিন্তু এখন যে আমাদের যে নতুন ব্যবসা, আমাদের যে বিজনেস, এখানে 50,000 টাকা সে বিনিয়োগ করেছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবেন ক্যাশ 50,000 টাকা বৃদ্ধি পেল এবং আমাদের মূলধন যেহেতু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, ক্যাশ আমাদের জন্য সম্পদ, ক্যাশ যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে কি হবে? ডেবিট হবে। তো এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এখানে 80,000 টাকা সে পার্সোনাল বিজনেস
বিক্রি করেছে, কিন্তু এখানে 50,000 কেন আসলো? কারণ 50,000 আসলো, সে পার্সোনাল বিজনেস 80,000 টাকা বিক্রি করলো, আমাদের ব্যবসার মধ্যে 50,000 টাকা সে ইনভেস্ট করেছে। সো এখানে 80,000 আসবে না, সবসময় 50,000 আসবে। আমরা তৃতীয় নাম্বার ট্রানজ্যাকশনে যাই। তৃতীয় নাম্বার ট্রানজ্যাকশনে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে পারচেস অর্থাৎ ক্রয়, ক্রয় করেছে। মার্চেন্ডাইজ পারচেস ক্রয়, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ পণ্য 40,000 ফ্রম আবুল কোম্পানি, পেইড টাকা 15,000 ইন ক্যাশ অ্যান্ড ব্যালেন্স অন অ্যাকাউন্ট। অর্থাৎ পারচেস অর্থ ক্রয় করা হয়েছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ কারবারি পণ্য, ফ্রম আবুল কোম্পানি থেকে, আবুল কোম্পানি থেকে 40,000 টাকার কারবারি পণ্য ক্রয় করা হয়েছে। এবং আমরা ক্রয় করার পরে পেইড, আমরা তাকে পেইড করেছি 15,000 টাকা ক্যাশে, এবং ব্যালেন্স অন অ্যাকাউন্ট মানে অর্থাৎ বাকি যে টাকা ওটা আমরা বাকিতে বাকি রয়ে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আপনার পারচেস ডেবিট হবে, কারণ কি পারচেস আমাদের জন্য ক্রয়, ক্রয়টা কি হবে? ডেবিট হবে। ক্রয় আমাদের জন্য ডেবিট হবে, কারণ ক্রয় মানে হচ্ছে ব্যয়, ব্যয় সম্পদ উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সো পারচেস ডেবিট, পারচেস যেহেতু বৃদ্ধি পেয়েছে, এবং ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট কত? 15,000 টাকা। পারচেস তো 40,000 টাকা ডেবিট, ক্যাশ ক্রেডিট 15,000, কারণ ক্যাশ টাকা আমরা 15,000 টাকা আমাদের ব্যবসা থেকে গেছে, যেহেতু আমরা তাকে পেড করেছি। এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছে 25,000 টাকা। কারণ অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে প্রদেয় বিল, অর্থাৎ তাকে আমরা অ্যাকাউন্টস পেবল আমরা তার জন্য অ্যাকাউন্টস পেবল, অর্থাৎ আমরা যেহেতু সে আমাদের থেকে বাকি টাকা পাবে, বাকি অর্থাৎ ব্যালেন্স অন অ্যাকাউন্ট, যে বাকি টাকা অর্থাৎ 40,000 থেকে 15,000 টাকা বাদ দিলে যে 25,000, সে আমাদের থেকে 25,000 টাকা পাবে। এবং অ্যাকাউন্টস পেবল অর্থাৎ আমাদের কি দায়টা কি হয়েছে? অ্যাকাউন্টস পেবল কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা আসি পরবর্তী ট্রানজ্যাকশনে। 4 নম্বর ট্রানজ্যাকশনে বলা হয়েছে ফ্রেড বিল টাকা 15,000 ফর মার্চেন্ডাইজ পারচেস। অর্থাৎ ফ্রেড বিল, ফ্রেড মানে হচ্ছে যে পরিবহন, আর ফ্রেড বিল মানে হচ্ছে যে একটা পরিবহন বিল টাকা 15,000 ফ্রম মার্চেন্ডাইজ পারচেস। অর্থাৎ মনে রাখবেন ফ্রেড বিল অর্থাৎ ক্রয় করার সময় আমরা যে একটা পরিবহন খরচ দিই সেটি হচ্ছে ফ্রেড বিল। আর এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে ফ্রেড বিল অর্থাৎ ক্রয় পরিবহন। তাহলে এক্ষেত্রে ফ্রেড আমাদের জন্য ব্যয়, অর্থাৎ ক্রয় করার সময় আমরা যে পরিবহন খরচ ইউজ করি সেটি আমাদের জন্য ব্যয়। তাহলে ফ্রেড ব্যয় অর্থাৎ ফ্রেড, যেহেতু আমাদের ফ্রেড বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমি বলেছিলাম যে ব্যয় সম্পদ উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট, যেহেতু ফ্রেড বৃদ্ধি পেয়েছে সো ডেবিট, এবং আমাদের ব্যবসা থেকে ক্যাশ গিয়েছে, ক্যাশ হবে ক্রেডিট। আবার বলছি ফ্রেড বিল টাকা 1500 ফর মার্চেন্ডাইজ পারচেস। অর্থাৎ আমরা মার্চেন্ডাইজ কারবারি পণ্য ক্রয় করার সময় আমরা যে একটি পরিবহন খরচ দিয়েছি সেটি হচ্ছে ফ্রেড বিল। 5 নম্বর ট্রানজ্যাকশনে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্টেন্স, বানানটি ভুল আছে, অ্যাকসেপ্টেন্স গিভেন উইথ নোটস পেয়েবল ইস্যুড টু আবুল কোম্পানি টাকা 10,000। আবুল কোম্পানি আমাদের থেকে যে টাকা পেত ওই টাকাটি আমরা ক্যাশে না দিয়ে নোটস পেয়েবলের মাধ্যমে দিচ্ছি। তাহলে আবুল কোম্পানিকে আমরা যেহেতু নোটস পেয়েবলের মাধ্যমে দিচ্ছি, আবুল কোম্পানি আমাদের কোম্পানির জন্য অ্যাকাউন্টস পেয়েবল। যেহেতু আবুল কোম্পানি আমাদের জন্য অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে আবুল কোম্পানি আমাদের মূলত অ্যাকাউন্টস পেয়েবল মানে আমাদের দায়। যেহেতু আবুল কোম্পানি আমাদের দায়, আমরা যেহেতু তাকে টাকাটা পরিশোধ করছি, তাহলে আমাদের দায় হ্রাস পাচ্ছে। আমি বলেছিলাম আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ দায় হ্রাস পাচ্ছে, তাহলে দায় হ্রাস পেলে ডেবিট হবে। এবং আমরা তার দায়টা হ্রাস করতেছি আরেকটি দায় দিয়ে, যেটি হচ্ছে নোটস পেয়েবল। আমাদের নোটস পেয়েবল বৃদ্ধি পাচ্ছে, নোটস পেয়েবল আমাদের জন্য দায়। আর নোটস পেয়েবল যদি বৃদ্ধি পায়, নোটস পেয়েবল মানে হচ্ছে প্রদেয় বিল, নোটস পেয়েবল যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। টপিকটা এমন যে আমরা একটি দায় হ্রাস করার জন্য অন্য একটি দায় বৃদ্ধির মাধ্যমে ট্রানজ্যাকশনটি করতেছি। যেমন এখানে একটি দায়কে আমরা হ্রাস করেছি অ্যাকাউন্টস পেয়েবলকে, কিন্তু নোটস পেয়েবল আরেকটি দায়কে বৃদ্ধি করতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসি আমরা 6 নম্বর ট্রানজ্যাকশনে। 6 নম্বর ট্রানজ্যাকশনে বলা হয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি রিটার্ন টু আবুল কোম্পানি 500। অর্থাৎ এখানে আবুল কোম্পানিকে আমরা 500 টাকা মার্চেন্ডাইজ অর্থাৎ কারবারি পণ্য রিটার্ন দিয়েছি, যেটি আমরা আবুল কোম্পানি থেকে কিনেছিলাম।
আমরা ওই পণ্যটিকে আবুল কোম্পানির কাছে রিটার্ন দিচ্ছি, তাহলে আবুল কোম্পানি আমাদের জন্য অ্যাকাউন্টস পেবল ছিল। যেহেতু আবুল কোম্পানি আমাদের জন্য অ্যাকাউন্টস পেবল ছিল, কারণ আবুল কোম্পানি আমাদের জন্য অ্যাকাউন্টস পেবল থাকার কারণ হচ্ছে আমরা শুরুতে 3 নাম্বার ট্রানজ্যাকশনে আবুল কোম্পানি থেকে আমরা যে 40,000 টাকার পণ্য পারচেস করেছিলাম সেখানে আমরা 15,000 টাকা নগদে দিয়েছিলাম, এবং আর যে 25,000 টাকা সেটি অন অ্যাকাউন্ট ছিল, অর্থাৎ বাকি সে আমাদের থেকে পেত। এই যে আবুল কোম্পানিকে আমরা এখন ওই যে পণ্য নিয়েছিলাম তার থেকে 500 টাকা পণ্য ফেরত দিচ্ছি। আবুল কোম্পানি অ্যাকাউন্টস পেবল আমাদের জন্য অ্যাকাউন্টস পেবল। সো অ্যাকাউন্টস পেবল আমাদের হ্রাস পাচ্ছে যেহেতু আমরা পণ্যটা ফেরত দিচ্ছি, অর্থাৎ ব্যয় ব্যয় যদি আমাদের অ্যাকাউন্টস পেবল আমাদের জন্য দায়, অর্থাৎ দায় হ্রাস পাচ্ছে, আর দায় যদি হ্রাস পায় কী হবে, ডেবিট হবে, তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট। এবং পারচেস রিটার্ন অর্থাৎ ক্রয় ফেরত ক্রেডিট, কারণ আমরা ফেরত দিয়ে দিচ্ছি ক্রয়টা, এই জন্য ক্রয় ফেরত ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসি আমরা 7 নাম্বার ট্রানজ্যাকশনে। 7 নাম্বার ট্রানজ্যাকশনে একটু ট্রানজ্যাকশনটি মনোযোগ দিয়ে দেখতে হবে। বলেছে পে টু আবুল কোম্পানি অফ ইটস ব্যালেন্স অ্যাট ডিসকাউন্ট 10%, অর্থাৎ আবুল কোম্পানিকে আমরা যে সে আমাদের ব্যালেন্স অর্থাৎ যে বকেয়া টাকা পাইতো আমাদের থেকে, যে টাকাগুলো আমাদের থেকে পাইতো সেটি আমরা ডিসকাউন্ট, আমাদেরকে আবুল কোম্পানি বলতেছে যে তোমাদেরকে আমি 10% ডিসকাউন্ট দেবো, তোমার থেকে যে টাকা পাবো টাকাটা পরিশোধ করে দাও। এটা হচ্ছে হালখাতার মতো অনেকটা, যে টাকাটা দিলে আমি তোমাকে একটা ডিসকাউন্ট দেবো। তাহলে আসেন আবুল কোম্পানি আমাদের থেকে কত পেত, আমরা যদি একটু মনোযোগ দিই, যদি আগের ট্রানজ্যাকশনগুলো দেখি, আবুল কোম্পানি একটু দেখি আমরা 3 নাম্বার ট্রানজ্যাকশনে যদি আমরা দেখি, দেখেন আবুল কোম্পানি আমাদের থেকে পেত এদিকে হচ্ছে যে 25,000 টাকা আবুল কোম্পানি আমাদের থেকে পেত, অ্যাকাউন্টস পেবল 25,000 টাকা আবুল কোম্পানি আমাদের থেকে পেত। এরপর 4 নম্বর ট্রানজ্যাকশনে আমরা কি করেছি, এখানে কিছু করিনি। 5 নম্বর ট্রানজ্যাকশনে আমরা তাকে নোটস পেবলের মাধ্যমে 10,000 টাকা দিয়ে দিলাম আবুল কোম্পানিকে। যেহেতু আমরা আবুল কোম্পানি থেকে 10,000 টাকা তাকে দিলাম, তাহলে সে আমাদের থেকে আর পাবে 15,000 টাকা। এরপর আসেন 6 নম্বর ট্রানজ্যাকশনে আমরা তাকে পারচেস, যেহেতু আমরা রিটার্ন দিয়েছিলাম, ফেরত দিয়েছিলাম, তাহলে আমাদের এখানে 6 নম্বর ট্রানজ্যাকশনে কত টাকা কমেছিল, 500 টাকা কমেছিল, এই যে এখানে 500 টাকা। তাহলে আমরা মূলত 7 নম্বর ট্রানজ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের থেকে আবুল কোম্পানি 25,000 টাকা পেত, তার থেকে আমরা 5 নম্বর ট্রানজ্যাকশনে 10,000 টাকা নোটস পেবলের মাধ্যমে দিয়েছিলাম, বাকি ছিল 15,000, তার থেকে 500 টাকা আমরা পণ্য রিটার্ন করেছিলাম, তাহলে বাকি ছিল 14,500 টাকা। এটি আমাদের থেকে আবুল কোম্পানি পেত, এবং আমাদেরকে এখন দিয়েছে 10% ডিসকাউন্ট, যেহেতু দিয়েছে 10% ডিসকাউন্ট, যদি 14,500 টাকা 10% ডিসকাউন্ট হলো 1,450 টাকা। তাহলে আবুল কোম্পানি আমাদের জন্য অ্যাকাউন্টস পেবল কী হচ্ছে, 1,450 টাকা আমরা যেহেতু তাকে পরিশোধ করে দিচ্ছি ক্যাশ টাকায়, তাহলে 1,450 টাকা আমাদের জন্য অ্যাকাউন্টস পেবল, অর্থাৎ দায় কী পাচ্ছে, 1,450 টাকায় দায় হ্রাস পাচ্ছে। দায় যদি হ্রাস পায় কী হবে, ডেবিট হবে। এবং আমাদের এখানে যে ডিসকাউন্ট আমাদের জন্য মূলত ব্যয়, এখন ডিসকাউন্ট আমাদের ব্যয়, তাহলে ব্যয় কী হচ্ছে, ব্যয় এখানে বৃদ্ধি পাচ্ছে, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, ক্রেডিট হবে, এই জন্য ডিসকাউন্ট ক্রেডিট। এবং আমরা ক্যাশ টাকা কত দেবো, 13,050। এখন কত হতে পারে, আমরা অ্যাকাউন্টস পেবল দায় যাচ্ছে 14,500 টাকা, দায় কমে যাচ্ছে, কিন্তু ক্যাশ 13,050 টাকা দিচ্ছি, তাহলে 8 টাকা, ওই টাকাটা আমাদেরকে তো মূলত ডিসকাউন্ট দিয়েছিল। আশা করি আপনারা প্রথম থেকে যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরে আসি 8 নাম্বার ট্রানজ্যাকশনে, 7 নাম্বার 8 নাম্বার ট্রানজ্যাকশনটি, এই যে 8 নাম্বার ট্রানজ্যাকশনে বলা হয়েছে নোটস পেবল পে টাকা 6,000। এখন আমরা নোটস পেবল, অর্থাৎ আমরা যে নোটস পেবল আমাদের থেকে পেত সেটি আমরা পরিশোধ করেছি, কত, 6,000 টাকা পরিশোধ করেছি। তো নোটস পেবল মানে হচ্ছে পদেয় বিল আমাদের জন্য নোটস পেবল কি, নিশ্চয় সবাই জানেন, নোটস পেবল আমাদের জন্য দায়। আর নোটস পেবল যেহেতু কী হয়েছে, পরিশোধ করলে কী হবে, নোটস পেবল কী হবে, হ্রাস পাবে, আর দায় যদি হ্রাস পায় কী হবে, ডেবিট হবে, এই জন্য নোটস পেবল ডেবিট। এবং অবশ্যই আমরা দায় যদি নোটস পেবলটা আমরা পরিশোধ যেহেতু করতেছি, কী দিয়ে করবো, অবশ্যই ক্যাশ টাকা দিয়ে করতেছি, যদি বা ক্যাশ বলে নাই, এটি পেইড আপনি বুঝে নিতে হবে, অবশ্যই ক্যাশ টাকা দিয়ে 6,000 টাকা ক্রেডিট। তাহলে আপনার 8 নম্বর ট্রানজ্যাকশন বুঝতে পেরেছেন। এবং এরপরে আসি আমরা 9 নম্বর ট্রানজ্যাকশনে কী বলা হয়েছে, নোটস পেবল ডিসঅর্ডার, অর্থাৎ প্রদেয় বিল প্রত্যাখ্যান করা হলো। টপিকটা এমন যে আপনি মনে করেন একটি চেক নিয়ে ব্যাংকে গেলেন, কিন্তু ব্যাংক আপনাকে টাকা পরিশোধ করলো না, বিল নিয়ে গেলেন কিন্তু প্রত্যাখ্যান করলো ব্যাংক, টপিকটা এমন। তাহলে আপনাদের নিশ্চয় মনে আছে আমরা যখন আবুল কোম্পানিকে
নোটস পেবল দিয়েছিলাম তখন আমাদের অ্যাকাউন্টস পেবল কী হয়েছিল, হ্রাস পেয়েছিল। তখন অ্যাকাউন্টস পেবল ডেবিট হয়েছিল এবং নোটস পেবল ক্রেডিট হয়েছিল। কিন্তু এক্ষেত্রে তখন আমরা দিয়েছিলাম প্রদেয় বিলটা তার কাছে উপস্থাপন করেছিলাম, তখন আমাদের পাওনাদার হ্রাস পেয়েছে বিদায় অ্যাকাউন্টস পেবল ডেবিট হয়েছিল এবং প্রদেয় বিল অর্থাৎ নোটস পেবল কী হয়েছিল, ক্রেডিট হয়েছিল। কিন্তু এখন প্রত্যাখ্যান হয়েছে, তার মানে সেটি হয়নি, তার উল্টো হয়েছে। উল্টো হলে কী হবে, টাকাটা মূলত কি, টাকাটা আমরা তাকে যে একটি চেক দিয়েছিলাম সে ওই চেক অনুযায়ী টাকা পায় না। এক্ষেত্রে জাবেদাটি উল্টো হবে, জাবেদাটি এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আমাদের নোটস পেবল হবে যে ডেবিট, নোটস পেবল ডেবিট কেন, কারণ তার জাবেদাটা উল্টো হবে, নোটস পেবল ডেবিট, অ্যাকাউন্টস পেবল কী হবে, ক্রেডিট হবে। এখানে একটু ভুল হয়েছিল, নোটস পেবল ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, তাহলে আগের মতো হয়ে যাবে, যেহেতু সে টাকাটা পায় নাই। আগের মতো আমাদের অ্যাকাউন্টস পেবল আবার বৃদ্ধি পেল এবং নোটস পেবল বৃদ্ধি পেল এবং অ্যাকাউন্টস পেবলও বৃদ্ধি পেল। অ্যাকাউন্টস পেবল যদি কি বৃদ্ধি পায় তাহলে কী হবে, ক্রেডিট হবে। অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসি আমরা 10 নম্বর ট্রানজ্যাকশনে। 10 নম্বর ট্রানজ্যাকশনটি খুবই ইম্পর্টেন্ট একটি ট্রানজ্যাকশন। এখানে বলা হয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এমআই মানে হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অর্থাৎ কারবারি পণ্য, সোল্ড, টাকা 30,000 টু আকিব, ক্যাশ 10,000 অ্যান্ড বিল কাস্টমার ফর ব্যালেন্স। এটা মানে হচ্ছে যে মার্চেন্ডাইজ সোল্ড, কারবারি পণ্য বিক্রি করা হয়েছে, বিক্রি করলাম আমরা 30,000 টাকা টু আকিব কোম্পানির কাছে আমরা 30,000 টাকা কারবারি পণ্য বিক্রি করলাম এবং আমরা তাকে বিক্রি করলাম, সে আমাদেরকে ক্যাশ টাকা 10,000 টাকা দিল এবং বাকি টাকাটা আমাদেরকে একটা বিল দিয়ে দিল। তাহলে আমাদের ক্যাশ অবশ্যই ডেবিট, 10,000 টাকা পেয়েছি, আমাদের ব্যবসায় এসেছে ক্যাশ ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে কী হবে, ডেবিট হবে। এখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের জন্য সম্পদ, আমরা যে টাকাটা পাবো আমাদের জন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল কত, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল 10 হবে না, 20,000 টাকা হবে, অবশ্যই 20,000 টাকা হবে, যেহেতু 10,000 টাকা ক্যাশে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে এবং সেলস হবে ক্রেডিট, যেহেতু বিক্রয় করেছি। আমাদের সেলসটা টোটাল সেলসে এখানে 10,000 হবে না, সেলসে টোটাল 30,000 টাকা হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা প্রথম থেকে লেকচারটি মনোযোগ দিয়ে দেখেছে। আশা করি লেকচারটি ভালো লেগেছে, যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে। আমরা আজ 1 থেকে 10 পর্যন্ত করলাম, আগামী ক্লাসে আমরা 10 থেকে 20 এভাবে আমরা 7-8টি লেকচারের মধ্যে 70টি জার্নাল, ইম্পর্টেন্ট জার্নাল আলোচনা করব। আর কারো যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে লার্নস 71 বিডি, আপনারা ফেসবুকে সার্চ দিয়ে পেয়ে যাবেন এবং আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা অ্যাকাউন্টিং লেকচার কন্টিনিউ করব। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।